আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমন্ত্রণ করছি নতুন আরেকটি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি গতকাল সংসারের কাজগুলো খুব ব্যস্ত হাতে করে নিচ্ছি। কারণটা হচ্ছে যে হঠাৎ করে দুপুর 1টার দিকেই সুভার বাবা ডিসিশন নিয়েছে আজ সে ঢাকার বাইরে যাবে। আর সে শুধু একা যাবে না, আমাদেরকেও সাথে করে নিয়ে যাবে। কারণ বাচ্চা কাচ্চার সংসার সামলিয়ে আমারও অনেকটা খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে একটুখানি বিনোদন হলে বা বাইরে থেকে ঘুরে আসলে নিজেরও বোরিং যে সময়টা সেটা কেটে যাবে, ভালোও লাগবে। বাচ্চাদেরও পরীক্ষা গেছে, ওদেরও খুব ভালো লাগবে। তাই ডিসিশন হওয়ার পর থেকে ঝটপট আমি যে কাজগুলো করে নিচ্ছিলাম সেই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। যে ঢাকা ত্যাগ করার আগে সংসারের যে কাজগুলো গুছিয়ে নিয়েছি সেইগুলো করে নিচ্ছি। তো আমাদের গাড়ির টিকিট হয়েছে রাত 11:45-এ, ডিসিশন হয়েছে তো দুপুর 1টায়। তো যেহেতু এখনও 2টা বেলা আমাদেরকে খেতে হবে, দুপুর আর রাতের বেলা, তাই আমি এখানে বোয়াল মাছ বের করে নিয়েছিলাম, ভিজিয়ে দিয়েছিলাম, সেটা ছেড়ে গেছে। বোয়াল মাছটা লবণদানা দিয়ে আমি ধুয়ে নিলাম ভালো করে। কয়েকটা পটল কেটে আমি এখানে 2 ভাগ করে নিয়েছি। তো ঝটপট যেটা করব, বোয়াল মাছটা পটলের সাথে আমি ভুনা করে ফেলবো। গতকালের একটুখানি শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা রয়েছে, সেটা বের করে নিব। আরও বেশ কয়েকটা তরকারি রয়েছে, তো এগুলো দিয়েই হয়ে যাবে। আর এখন যে কাজটা করছি, আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল দিয়েছি। শারমিন সুলতানা নীলা আইডি থেকে আপু এই ফ্রাই প্যানটার রিভিউ চেয়েছিলেন, তাই আমি দেখাচ্ছি যে তেলটা দিয়ে দেওয়ার পরে ফ্রাই প্যান থেকে তেলটা চতুর সাইডে গড়িয়ে চলে আসে আর মাঝখানটাতে ফাঁকা থাকে। স্টিলের ফ্রাই প্যানের একটাই অসুবিধা হচ্ছে, আপনি যদি জাল বাড়িয়ে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু মাঝখানটা পুড়ে যায়, আর সব সময় একটু কম আঁচে রান্না করতে হয়। আদারওয়াইজ কিন্তু এই তাওয়াটা বেশ ভালোই, খারাপ না। আর আমি তো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি, রুটি ছেঁকছি, পরোটা ছেঁকে নিচ্ছি, সব কিছুই করি এই তাওয়াটায়, খারাপ না। তবে মাঝখানটাতে তেল থাকে না, তেলটা চতুর সাইডে গড়িয়ে পড়ে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটাই হচ্ছে খারাপ দিক। আর এই যে কড়াইটাতে রান্না করছি, এটা আমার বেশ প্রিয় একটা কড়াই হয়ে গেছে। আমি বেশ এটাতে রান্না করতে কমফোর্ট ফিল করছি, আমার কাছে খুবই ভালো লাগে। তো পটল আর বোয়াল মাছটা ভুনে নেওয়ার জন্য এখানে আমি রেগুলার যে মশলাগুলো ইউজ করি পেঁয়াজের সাথে, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্পখানি পানি দিয়ে দিলাম। কেটে রাখা পটলগুলো এই মশলা কষানোর ভিতরে দিয়ে পটলটাকেও আমি একটু কষিয়ে নিব ভালো করে। কষানো হয়ে গেলে তারপরে ভেজে রাখা মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে একটুখানি জাল করে নিয়ে তারপরে আমি নামিয়ে নিব। ব্যাস, আমার শর্টকাটে রান্নাটা হয়ে যাবে। মানে বেড়াতে যাওয়ার আগে কীভাবে শর্টকাটে রান্নাটা করে নিলাম। কাঁচামরিচ দিয়েছিলাম না, কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এই তো তরকারিটা হতে হতে আমি একটু ছাদে যাব, কারণ আমার বাসার যে গাছগুলি রয়েছে, বিশেষ করে আমার বেডরুম বাচ্চাদের রুমে যে গাছগুলো দিয়েছিলাম আর ড্রয়িং রুমে জানালার, তো ওই গাছগুলো নিয়ে আমি ছাদে রেখে আসব। ভুলেই গেছি যে আপনাদেরকে মনে করিয়ে দিব যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। সুভা আসিফকে দিয়ে 2টা গাছ দিয়ে আমি ছাদে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি এখন একটা গাছ নিয়ে ছাদের উপরে চলে এসেছি। তো গাছগুলোকে একটু দেখেও নেব, আর এই সাথে 2জন আপুর কমেন্টও পড়ে নেব। তো মাসুমা আইডি থেকে আপু বলেছেন, আপু আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা পরীক্ষা করে দেখতে পারেন। এই সমস্যা হলে ভুলে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, চুল পড়া, হাত পা কাঁপা এবং দুর্বলতা লাগা, এই সমস্যাগুলি দেখা দেয়। প্রিয় মাসিমা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলেই আমাকে একটা চেক আপ করতে হবে যে এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা, কারণ যেসব কথা আপনি বলেছেন সব সিমটমগুলো আমার ভিতরে রয়েছে। তো সময় সুযোগ করে অবশ্যই আমি একজন ডাক্তার দেখিয়ে নিব। মাসিমা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমার আরও একজন প্রিয় আপু এভেলোনা আইডি থেকে আপু লিখেছেন, আপু আমার ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে আমারও অনেক শক্তি কমে গেছে,
খুব বেশি কাজ এখন আর করতে পারি না, আর ভুলেও যাই অনেক বেশি। দোয়া করি অনেক অনেক ভালো থাকো সবসময়। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু আপনাকে। আর আপনি আজ যদি আমার ব্লগটা দেখে থাকেন, আপনি অবশ্যই আপনার নামটা কি সেটা আমাকে কনফার্ম করে জানিয়ে যাবেন, কারণ আপনার এই আইডিটা আমার উচ্চারণ করতে মনে হয় যেন কষ্ট হয়। কষ্ট ঠিক হয় না, একটু আনকমন তো। যাই হোক আপু, আমি আশা করছি আপনার নামটা আপনি আমাকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এই তো তো ছাদের গাছগুলো দেখে তারপরে আমি নিচে নামবো। আর আমি বিলাতি ধনেপাতা 3-4টা পাতা আমি এখান থেকে নিয়েছি, খুব বেশি খাওয়া হয় না। তারপর যেহেতু আজ ছাদে উঠেছি আর সুযোগ মতো রান্নাটাও চলছে চুলায়, তাই কয়েকটা পাতা নিয়ে এসে আমি ধুয়ে ছিঁড়ে এই যে তরকারির উপরে দিয়ে দিলাম। তো এতটুকু ঝোল আমাকে রাখতেই হবে, কারণ 2 বেলা আমাদের খেতে হবে তরকারিটা, তাই চুলাটাকে অফ করে দিলাম। আর এই যে তরকারির ফাইনাল লুকটা ঢেকে রাখলাম। এর ভিতরে কিন্তু আমার নার্গিস আপা চলে এসেছে। তো আমার ফ্রিজে কিছু সবজি ছিল, আপাকে বললাম যে আপা সবজিগুলো আমাকে কেটে দেন, এগুলো ধুয়ে পানি ঝরিয়ে আমি ডিপ ফ্রিজে উঠিয়ে রাখবো। তো আপা সেটাই করছে। আর আমার যে কাজগুলো সেটা হচ্ছে যে বাসা ছাড়ার আগে আমি আমার সংসারের যে কাজগুলো থাকে রেগুলার রুটিন মাফিক কাজ, সেই ডে টু ডের কাজগুলো আমি করে নিচ্ছি। বিছনা গোছানো, পুরা বাসা গুছিয়ে নেওয়া, সেই কাজগুলো করছি। তো পুরা বাসা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন শুধু আমার এই বেডরুমের বেডটাই গুছাতে বাকি রয়েছে। তো এটাকেই গুছিয়ে নিচ্ছি, আর এই কাজটাও প্রায় শেষের পথে। এই কাজটা করতে করতে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে নিই, যারা আজ প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছেন, আপনাদের কারো কাছে যদি আজকের ব্লগটা একটু হলেও ভালো লেগে যায় বা মনে হচ্ছে যে আপনাদের পছন্দ হচ্ছে, তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন, এতে করে নোটিফিকেশানে আমার চ্যানেলের নতুন নতুন লাইফস্টাইল ব্লগগুলো, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। বেডটা গোছানো শেষ হয়ে গেছে, এখন আমি একটু ঝেড়ে নিচ্ছি। আমি আমার আরও একজন প্রিয় সুন্দরী আপুর কমেন্ট পড়ব। আয়শা সিদ্দিকা আইটি থেকে আমার প্রিয় সুন্দরী আপু বলেছেন, বর্ষায় পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে খেতে মজা লাগে, কিন্তু বরের ইউরিক অ্যাসিড বেশি থাকে বলে আমাদের বেশি খাওয়া হয় না। ভিডিও ভালো লাগলো আপু, সুস্থতার জন্য দোয়া রইল। আয়শা সিদ্দিকা আপুর সাথে কিন্তু আমার দেখা হয়েছিল গত 3-4 বছর আগে। তো আমি জানি আপু কতটা সুন্দরী, মাশাআল্লাহ। এই বয়সেও আপুর কিন্তু বড় 2জন ছেলে মেয়ে রয়েছে, একজন ছেলে একজন মেয়ে রয়েছে। মেয়েটার কিন্তু বিয়েও হয়ে গেছে, তারপর আপু মাশাআল্লাহ অনেক সুন্দরী। এই কারণেই আমি সুন্দরী আপু বলে আয়শা সিদ্দিকা আপুকে ডাকি। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু আমাকে কমেন্ট করার জন্য। আশা করছি যে আপনাদের সবার কমেন্ট আমি রেগুলার আমার ব্লগে পাবো, তবেই না আমার স্বতঃস্ফূর্ততা কাজ করবে, আমার ভালো লাগা কাজ করবে। অনেক অনেক ধন্যবাদ আয়শা আপু আপনাকে। বিকালবেলা হয়ে গেছে, আমি চা বসিয়ে দিয়েছিলাম। তো ওদের আরবি মিস এসেছে, আমি চা বিস্কিট দিয়ে নাস্তা দিলাম। ডিপ ফ্রিজে আমি লাউয়ের গলা কুচি, তারপরে উস্তে কুচি, পটলের যে চাকটা কাটলো নার্গিস আপা সেটা, তারপরে হচ্ছে রুটি, সব কিছু এই যে রেখেছি। তো ওই ডিপটাতে জায়গা নাই বিধায় এই ফ্রিজের ডিপটাতে আমি রেখে দিলাম। এদিক থেকে আমার ড্রয়িং রুমের জানালায় যে গাছগুলো ছিল সেইটা আমি হ্যাঙ্গারটা ধরে প্রত্যেকটা গাছ এখানে আমি শিফট করে দিয়েছি। মানি প্ল্যান্ট গাছই বেশি ছিল, আর আজ হচ্ছে যে একটুখানি পানিও দিয়ে দিয়েছি, কিছু গাছকে গোসলও করিয়ে দিয়েছি, কিন্তু আমার নিজের গোসল হয়নি। এগুলো করতে করতেই কিন্তু প্রায় আসরের পরপর এবং মাগরিবের আগে আমি গোসল করে এসেছিলাম। তো এখন হচ্ছে যে মাগরিবের নামাজ পড়ে আমি গোছগাছ করতে বসেছি, যেহেতু আমাদের হচ্ছে রাতের বেলায় খাওয়া দাওয়া নামাজ কালাম শেষ করেই কিন্তু বের হয়ে যেতে হবে বাসা থেকে। তাই আমাদের সবার কাপড় চোপড়গুলো ট্রলিতে গুছিয়ে নিয়ে এখন রাত 11টা বাজে, আমরা সবাই বের হয়ে যাচ্ছি কাউন্টারের উদ্দেশ্যে। তো এখানে আমরা যেখানে যাচ্ছি সেটা আপনাদের সেই জায়গায় গিয়েই বলি যে আমরা কোথায় আসলাম আর কী জন্যই বা আসলাম। তো রাত 11টার দিকে বাসা থেকে বের হচ্ছি, আর 11:30টার দিকে এই যে পান্থপথ কাউন্টারে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে যে লন্ডন এক্সপ্রেস এই গাড়িটার নাম। আমরা এই বাসে করেই যাচ্ছি, আর যাচ্ছি যেখানে সেটা হচ্ছে যে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা কিন্তু সিলেটে বহুতবার গিয়েছি, রাতারগুল বলেন, লালাখাল বলেন বা অন্যান্য যে জায়গাগুলো বলেন, দর্শনীয় যে স্পটগুলো, সেইগুলো প্রত্যেকটাই ভিজিট করেছি এর আগে বেশ কয়েকবার। বাট এবার হচ্ছে যে আমরা
ওর বাবার কিছু কাজ রয়েছে ইউনিভার্সিটিতে এবং আগে থেকেই আমাদের শ্রীমঙ্গলে হোটেল বুকিং দেওয়া ছিল। তো যেহেতু একসাথে কাজটাও করবে আর শ্রীমঙ্গলেও ঘুরে আসবো, এ কারণে আমরাও কিন্তু সপ্তাহব্যাপী ওর বাবার সাথে চলে আসলাম। যেহেতু আমাদের ভালো লাগবে না, তাই একসাথে করে ফ্যামিলি মেম্বার সবাই চলে এসেছি। আর এই গাড়িটা হচ্ছে স্লিপিং কোচ, তো আমরা সবাই উঠে পড়েছি। বাচ্চাদের জন্য মূলত স্লিপিং কোচের এই গাড়িটা নেওয়া, কারণ ওরা দুজন একটু শুয়ে যেতে পারলে, ঘুমিয়ে যেতে পারলে ওদের শরীরটা সুস্থ থাকবে, এই কারণেই কিন্তু নেওয়া। গাড়িটা ছেড়ে দিয়েছে আর আমরা এখন ঢাকা ছেড়ে সিলেটের উদ্দেশ্যে চলে যাচ্ছি। কত অদ্ভুত তাই না? দেখেন, দুপুর যখন 12টা, 12:30 বা 1টা বাজতে 1 মিনিট বাকি, তখনও কিন্তু জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি, কি করব। হঠাৎ করে ডিসিশন নিয়েই হঠাৎ করেই কিন্তু সিলেটে চলে আসা। তো সকাল 8:30 যখন বাজে, তখন কিন্তু আমরা এই যে কদমতলা যেখানে, এখানে নেমে পড়েছি। আর এখানে এই যে হোটেলগুলো দেখছেন আশেপাশে, ওভারব্রিজের ওপাশে একটা আবাসিক হোটেল আছে, আর এখানে আলী নামে একটা হোটেল আছে। তো দুইটা হোটেলে কিন্তু লাস্টবার আমরা থেকেছিলাম। আর থাকার কারণে হঠাৎ করে আমার ফোনের ওয়াইফাই অন হয়ে যায়। তো আমি বুঝতে পারলাম যে আলী যে হোটেলটা, সেইটার ওয়াইফাই লাইনটা কাজ করছে। তো আমি আমার ফ্রেন্ডকে সাথে সাথে একটা মেসেজ দিলাম যে আমরা মাত্র এসে নামলাম। আর ওখান থেকে গাড়ি নিয়ে এখন আমরা চলে আসলাম মীরের ময়দান। তো এখানে আমাদের হোটেলটা ঠিক হয়েছে, ফার্মিস গার্ডেন হোটেলটা। আমাদের লাগেজগুলো এই যে আপনাদের ভাইয়া উপরে নিয়ে যাচ্ছে। এই রুমটা আসলে অনলাইনে বুকিং করা হয়েছিল। তো এখন এসে যেটা দেখছি, খারাপ না, আমার তো খুব ভালো লেগেছে, বিশেষ করে এখানকার যে ভিউ। রিসেপশন থেকে রুমের চাবিটা নিয়ে আর ওই ভাইয়াটা লাগেজগুলো পৌঁছাই দিল। চলে আসলাম রুমে। তো এখানে আসার সাথে সাথে দেখা যাচ্ছে যে বাচ্চারাও শুয়ে পড়েছিল, আপনাদের ভাইয়াও শুয়ে পড়েছিল। তো বলছিল যে চলো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আমরা নাস্তাটা করে আসি। তাই যখন সবাই বের হয়ে গেল, আমি এই ফাঁকে আপনাদের জন্য একটুখানি ভিডিও করে নিলাম যে আমরা মেয়েরা কিন্তু আসলে প্রত্যেকটা রুম বা অন্য কোথাও দেখতে কেমন হয়, সেই জায়গাটা দেখতে কিন্তু খুব পছন্দ করি। সেই উদ্দেশ্যেই আমি যে অস্থায়ী রুমটা পেয়েছি বা হোটেলের যে রুমটা, সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। আর এখানেই হয়তো বা আমাদের কয়েকটা দিন থাকা হতে পারে। তো আমার অস্থায়ী রুমে কিন্তু ড্রেসিং টেবিল বা ক্যাবিনেট টেবিল, চেয়ার, 2টা বেড, একটা সোফা, পাশে সাইড টেবিল, এসি, ফ্রিজ সব কিছুই রয়েছে। মোটামুটি 2 বাচ্চা নিয়ে কয়েকটা রাত এখানে থাকার জন্য বেশ খানিকটাই কমফোর্ট জোন মনে হবে এখন আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর এই যে এখন আমরা যে দরগা শরীফের ভিতর দিয়ে হেঁটে এসে নাস্তা খাবো, তো সেই হোটেলটাতে যাচ্ছি। যাওয়ার পথে এই যে ঝুড়িগুলো দেখছেন বেতের তৈরি, আমার নজর কেড়েছে, বাট আমি হয়তো বা কিনতে পারবো না। আপনাদের ভাইয়া আমাকে বলেছে যে কোনো কেনাকাটা হবে না। তো নাস্তা করে আবারও কিন্তু দরগার ভেতর দিয়ে, শাহজালাল যে মাজার, দরগার ভেতর দিয়ে যাচ্ছি। তো এখানে যেতে যেতেই সুভা আসিফকে বলছিলাম যে বাবা
চলো দেখো পাশে কিন্তু অনেক কবুতর আছে, দেখো ওদেরকে সবাই খাবার দিচ্ছে। বিশাল বড় বড় হাঁড়িতে কিন্তু এখানে টাকা পয়সা জমানো হয়। তো ওদেরকে নিয়ে আবার এই সাইডটাতে একটু হেঁটে দেখাচ্ছি। হয়তো বা এই দরগার ভেতর দিয়েই যে কয়েকটা দিন থাকবো, যাওয়া আসা বা চলাফেরাই থাকবে, যার কারণে আমি আজকে খুব কম পরিমাণেই ভিডিও করেছি। তো প্রথমবার এসে আমি এখানে নামাজও পড়েছিলাম, সেটা আমার মনে পড়ছে। এই যে কবুতরগুলো বা ওদেরকে দেখালাম, আর এখানে ওদের বাবা ওদের দুজনকে গজাল মাছ দেখাচ্ছে পুকুরের ভেতরে, যে দেখো বড় বড় গজাল মাছ আছে। তা আমি বললাম এগুলো কি জিন নাকি। তো এই হচ্ছে অবস্থা, যে এখানে নতুন পরিবেশে এসে যা দেখছি সব কিছুই ভালো লাগছে। আর এই যে দরগা শরীফের যে পেছন গেটটা, এটা দিয়ে এখন আমরা বেরিয়ে যাব, হাঁটতে হাঁটতে আমাদের হোটেলে পৌঁছে যাব। এই ছিল আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।